ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে যে ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি খুবই ব্যস্ত একটা শহর ঢাকার মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনা। তো এই ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে তালহা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি, তালহার মতো করেই বলার চেষ্টা করব। তো আশা করি পুরো ঘটনাটি শুনবেন, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কতটা ভয়ঙ্কর। আমরা ঢাকার মধ্যেই থাকি। একটা গলি আছে, যে গলিটার নাম বললে অনেকে হয়তো চিনবে, তাই গলির নামটা বলছি না। তো আমি শুধু ঘটনাটাই বলছি। আমরা যে বাড়িটাতে ভাড়া থাকতাম, ওই বাড়িটা ছিল এমন একটা জায়গায় যার পাশে আরো কয়েকটা বাড়ি ছিল, এবং আমার যে রুমটা, সেই রুমের যে জানালার দিকটা, উত্তর দিকটা, ওই দিকে একটা বিল্ডিং ছিল, যেটা মানে পুরো বিল্ডিং কমপ্লিট না, মানে অল্প কিছু কমপ্লিট, জাস্ট ছাদ করা হয়েছে একটা, আর মানে আস্তর করা হয় নাই, আর ওইখানে কোনো মানুষও থাকে না, যেহেতু বিল্ডিংটা কমপ্লিট করা হয় নাই। তো আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে সেই বিল্ডিংটা ওই একই অবস্থায় আছে, মানে আর ওইটার মধ্যে আগে অনেক ছিনতাইকারী হিরোইনচিদের আড্ডা ছিল, বা নেশাখোরদের আড্ডা ছিল, যার কারণে ওই বিল্ডিংটার যে চারো পাঁচটা বাউন্ডারি দেওয়া ছিল, দেয়াল করা ছিল, একটা গেটও ছিল, সেই গেটটা তালাবদ্ধ করে দেওয়া হয়। তো আমি সেই ছোট থেকেই দেখতাম যে ওই তালাবদ্ধ থাকতো গেটটা, আর গেটের তালাটা একদম মানে জং পড়ে গেছে, মানে অনেক দিন খোলা হয় না, এটা বোঝাই যায়। তো যাই হোক, এবার আমি মূল ঘটনায় আসি। তো আমার জানালার কাছেই সে বিল্ডিংটার ছাদ ছিল, মানে আমার জানালা থেকে কয়েক হাত দূরে ওই বিল্ডিংটার ছাদ। তো একটা বিষয় হইতাছে যে প্রতিদিন রাতের বেলা আমার জানালায় কে যেন টোকা দিত, ঠক ঠক আওয়াজ করত। তো আমি এটাতে খুব ভয় পাইতাম, যেহেতু ওইখানে কেউ ওঠে না, ওই বিল্ডিংটাতে বা ওইটার ভেতরে কেউ যায় না, কিন্তু কে টোকা দিতে পারে। আর আমি নিজেও কখনো খুলে দেখি নাই যে আসলে কে। তো এই বিষয়টা আমি আমার আম্মুকে জানাই। তো আম্মু তখন আমার বড় ভাইকে আমার সাথে থাকার জন্য বলে। তো প্রায় 1 মাসের মতো আমার বড় ভাই আর আমি একই বিছানায় থাকি। তখন এরকম আওয়াজ হইতো, তখন আমরা দুজনেই খুব ভয় পাইতাম, আর প্রতিদিনই আওয়াজটা আমরা শুনতাম। তবে আমরা বিষয়টা লক্ষ্য করে দেখি যে আওয়াজটা ঠিক রাত্র 3টা থেকে 3টা 15 এরকম সময়ের মধ্যে হইতো, তারপর জিনিসটা বন্ধ হয়ে যেত। আমি কয়েকবার ওইখানে মানে আওয়াজ করছিলাম যে আসলে কে কে, কিন্তু এরকম কোনো শব্দ ওইখান থেকে আসে না, পাল্টা কোনো শব্দ আসে না। তো আমি এই বিষয়টা মাকে বলি। আর অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি জানালাটা খুলে দেখি নাই কেন। মূলত আমার বাবা একটা সরকারি চাকরি করতেন, যার কারণে তিনি বাড়িতে খুব কম থাকতেন। আর বাড়িতে থাকতাম আমি এবং আমার বড় ভাই আর মা, এই 3জন। তো সেই সুবাদে আমাদের কখনো সাহস হয় নাই যে খুলে দেখার যে আসলে কে টোকা দেয়। তো এই বিষয়টা আমি মাকে বলি যে মা এরকম, তো ভাইয়াও বলে। তখন মা এক কাজ করেন যে আমার ছোট মামাকে খবর দেন, সে আসে। আর আপনাদের বলে রাখা ভালো যে আমার যে ছোট মামা, সে খুবই সাহসী।
তখন মামাকে সমস্ত ঘটনা বলা হয় যে এরকম টোকা দেয় প্রতিদিন রাত্র ৩টা থেকে ৩টা ১৫ পর্যন্ত, এর মধ্যে কয়েকটা টোকা দিয়া তারপরে বন্ধ হয়ে যায়। তো মামা এই কথা শুনে তো হেসে বিষয়টা উড়াইয়া দেয়। তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি থাকি, দেখবো না কিসের শব্দ। তো ওই দিন মামা আর আমি আমার রুমে ঘুমাই। তো হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার সারা শরীর ঘামে ভেজা। তো দেখলাম আসলে কারেন্ট নাই। আর আপনারা হয়তো জেনে থাকবেন যে দেখা গেছে ২০১০-১১ সালের দিকের ঘটনা এটা। তো ওই সময়টাতে অনেক বেশি লোডশেডিং হইতো। তো আমি উঠে মামাকে ডাকতে যাব, এমন সময় দেখি মামা বিছানায় নাই। তখন আমার বুকটা একটু ধুপ করে ওঠে। তারপর আমি আস্তে আস্তে সেই বিছানা থেকে নামি, নেমে এদিক সেদিক মামাকে খুঁজতে থাকি। তো একটা সময় আমি যখন রুম থেকে বের হই, আমাদের যে খাবারের রুমটা ছিল সেখানে দেখি যে মামা খাবারের রুমের জানালা দিয়ে বাইরের দিকে তাকায় আছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমার রুমের পাশে যেই ছাদটা, ওই ছাদটা খাবারের রুমের জানালা থেকে মানে আরো ভালোভাবে দেখা যায়, পুরা ছাদটা দেখা যায়। তো তখন আমি হাঁটতে হাঁটতে সেই মামার কাছে যাই। তখন মামা আমাকে দেখে মানে চমকে ওঠে। তো আমি এই বিষয়টা বুঝতে পারলাম না যে মামা আমাকে দেখে কেন চমকে উঠলো, কিন্তু চমকে উঠে তিনি নিজেকে স্বাভাবিক করে তখন আমার দিকে ঠোঁটে আঙ্গুল দিয়ে বুঝায় যে কোনো শব্দ করতে না বা কোনো কথা বলতে না। আর সে বলে যে বাইরের দিকে তাকাইতে না। কিন্তু ততক্ষণে আমি যা দেখার দেখে ফেলছি। আমি দেখতে পারলাম যে আসলে বাইরে সেই ছাদের উপরে একটা লাশ, তার গলা কেটে ফেলা হয়েছে। সেই গলা কাটা লাশটা, তো লাশটা সেখানে মানে দাপড়াইতেছে, আর লাশটার মাথাটা মানে অন্য আরেক পাশে রাখা। চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাইতেছে যে আসলে পুরা ছাদটা রক্তে ভিজা গেছে। কিন্তু আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আরেকটা লোক ছাদের আরেক পাশে দাঁড়ানো, তার হাতে একটা লাঠির মতো, সে ওইটা দিয়া আমার জানালার মধ্যে টোকা দিতেছে, মানে শব্দ করতেছে। তো যদিও চেহারা বোঝা যায় না, কিন্তু আমি ছোট থেকে ওই গলিটার মধ্যে বড় হয়েছি, কিন্তু আমি এরকম দেহের কাউকে দেখি নাই ওই এলাকার মধ্যে। নাই, দেহটা যেমন একটু লম্বা ছিল, সাদা কাপড় পরা, আর শরীরটা একটু মানে মোটামুটি ভালোই স্বাস্থ্য, অনেকটাই স্বাস্থ্য। আমি তার শরীরের যেই দেহর যে গঠনটা, ওইটা দেখে মানে এলাকার মধ্যে অনেকের সাথে মিলানোর চেষ্টা করলাম, কিন্তু আসলে আমি লিখে দিতে পারি যে এরকম কোনো মানুষই ওই এলাকার মধ্যে নাই, ওই গলিটাতে। কিন্তু একটু পরেই হঠাৎ অবাক করা একটা বিষয় ঘটে। সেটা হচ্ছে যে সেই লাশটা হঠাৎ মানে ভ্যানিশ হয়ে যায় এবং সেই লোকটাও হাওয়ায় মিলে যায়। তখন আমরা ভালো করে তাকিয়ে দেখি যে না, আসলে কোথাও নাই, এতক্ষণ যা দেখতেছিলাম তার কিছুই সেখানে নাই। তখন মামা আমাকে প্রশ্ন করে যে এগুলা কোথায় গেল, তুই কি দেখছিস? তখন আমি মামাকে বললাম যে না, আমি দেখি নাই। তো তারপরে আমরা রুমে এসে সেই রাত্রে আর ঘুম হয় না আমাদের। তখন মাকে আর ভাইয়াকে ডাকি, ডেকে তাদেরকে এই ঘটনাটা বলি। তারপরে এই ঘটনা শোনার পরে মা এবং ভাইয়া আমরা কেউই সারা রাত্র আর ঘুমাই নাই। সারা রাত্র সবাই এক রুমের মধ্যে বইসা বইসা কাটায় দিছি। তো তারপরে ৩ দিনের মধ্যে আমরা সেই বাসাটা ছেড়ে দিই, অন্য একটা ফ্ল্যাটে উঠি। তবে পরবর্তীতে আমি ওই বিষয়টা নিয়ে আরো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি যে আসলে এখানে কি হয়েছে বা কেন এরকম। তখন আমরা জানতে পারলাম যে ওই ছাদটা নাকি ছিল মানে বিভিন্ন মানে বাজে লোকদের, বাজে মানুষদের একটা আড্ডাখানা। এখানে নাকি মানে বিরোধী পক্ষের অনেক লোককে ধইরা আইনা মানে
সেখানে হত্যা করা হয়েছে এবং লাশ সেই সেই ছাদের মধ্যে ফালায় রাখা হয়েছে। তো এরকম মানে অনেক ঘটনা সেই জায়গাটাকে নিয়ে আছে। তো পরবর্তীতে ওই জায়গার যিনি মালিক তার সাথেও মানে ওই জায়গাটা নিয়ে আরেক পক্ষের সাথে মানে গ্যাঞ্জাম ছিল, যার কারণে সে বিল্ডিংটা আর কমপ্লিট করতে পারে নাই। যার কারণে ওই জিনিসটা মানে মামলা চলতেছিল, প্রায় 20 বছর মামলা নাকি চলছে ওই জায়গাটাকে নিয়ে। যার কারণে ওইখানে বাড়িটাও আর কেউ কমপ্লিট করতে পারে নাই, যিনি মালিক ছিলেন বা অন্য আরেকজন যিনি দাবি করতেন ওই জায়গাটা, তিনিও সেখানে আর দখলে আসতে পারেন নাই। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।